আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। তিস্তা মহাপরিকল্পনার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেজন্য ৮ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আর দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন সরকারের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। এদিকে এবার বাজেটে শিক্ষায় 2% বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা এসব কথা জানিয়েছেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান। সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রীরা জানান, পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় করণীয় ঠিক করতে গঠন করা হয়েছে টেকনিক্যাল কমিটি। আগামী 1.5 মাসের মধ্যেই প্রতিবেদন জমা দিবে তারা। মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন, উনিও ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের যে কাজটি সম্পন্ন করা দরকার খুব দ্রুততম সময়ের মধ্যে কবে নাগাদ করতে পারবো, সেই হিসাবে আমরা আজকে এই মিটিংটা করে খুব পজিটিভলি জনস্বার্থে যা দরকার তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। দ্রুত সময় কাজ শুরু করতে গিয়ে যা যা পরিকল্পনা গ্রহণ করা হবে সেটা আমরা করব। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এটাকে যেভাবে আমরা করতে চাই, অর্থায়নের বিষয়টা বলেছেন, অর্থায়ন তো আমরা আমাদের জিওবি থেকেও করতে পারি। এটা তো খুব বড় বিষয় না, এটি তো 10 বছরের পরিকল্পনা রয়েছে। ব্যারেজ এবং পানি সংরক্ষণ করা, এটাই হচ্ছে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। এবং এটা কি এবছরই আমরা কি ইনশাল্লাহ এবছরে ইনশাল্লাহ আশা করতেছি। কাজ হচ্ছে এর আগে শিক্ষার সার্বিক কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা পুনরায় চালু করতে প্রধানমন্ত্রী 2000 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রিসভা কক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এদিকে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিসভার সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। এতে বলা হয়, খলিলুর রহমানের এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এদিকে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিজয় দেশের মানুষের প্রতি উৎসর্গ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এর আগে সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। গত 2রা জুন নিউ ইয়র্ক সময় সকাল 10টায় জাতিসংঘ সদর দফতরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 99 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ডক্টর খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্র ভোট প্রদান করে। এ পদে ডক্টর খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরেস। তিনি পেয়েছেন 91 ভোট। ডক্টর খলিলুর 1 বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের বিজয়, এই বিজয় আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।
সমাবেশ থেকে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। এ সময় জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, বিদ্যুতের নতুন দাম বৃদ্ধির কারণে বাজারে পণ্যের দাম বেড়ে যাবে, এতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগও বাড়বে। তাই বিদ্যুৎ খাতের অনিয়ম দুর্নীতি বন্ধের পাশাপাশি ক্যাপাসিটি চার্জের নামে হাজার কোটি টাকা লুটপাট বন্ধের দাবি জানিয়েছেন তিনি। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে পল্টন ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন। গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনের প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর ২৬ সালের ২৩শে ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, আগামী ২ বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি কথা করেছিলেন, মাত্র ১০৭ দিন ৩ মাস যেয়ে পারল না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের নেতারা বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের সরকার উল্টো দাম বাড়িয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে এনসিপির ঢাকা মহানগর উত্তরে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ২ বছরের মধ্যে দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলার ১ মাসের মাথায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের পরামর্শে মূল্য বৃদ্ধি করা হয়েছে। পরে একটি মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ নারী, পুরুষ ও শিশুকে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, ভোর রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় জড়ো করে। তাদের মধ্যে ১২ পুরুষ, ১০ নারী ও ৬ শিশু রয়েছে। খবর পেয়ে বিজিবির সদস্যরা নজরদারি বৃদ্ধি করেছে। ঘটনায় সীমান্ত উত্তেজনা বিরাজ করছে। চাঁপাইনবাবগঞ্জের সদর শিবগঞ্জ নাচল উপজেলায় বজ্রপাতে ৬ জন সহ ৩ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হলে মারা যান তারা। পুলিশ জানায়, শিবগঞ্জের চক নরেন্দ্র গ্রামের আব্দুর রৌফের স্ত্রী মাহমুদা বেগম, রানীবাড়ি বাজারপাড়া কাশেম আলীর মেয়ে শাহিদা খাতুন, শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের ফিটুয়ালির ছেলে মেজবাউল বাড়ির পাশের আমবাগানে বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন। অন্যদিকে সদর উপজেলার আতাহার এলাকার রাব্বিলের ছেলে আব্দুল্লাহ বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায় এবং নাচল উপজেলার লাহাপাড়া গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমিয়ারা মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়। দিনাজপুরের সদর উপজেলার এক কৃষক ও বিরল উপজেলার এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে শেরপুরে বজ্রপাতে মিজান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদাকরণ, বিচারক নিয়োগ নিয়ে সংস্কার প্রস্তাবগুলো জাতীয় সংসদে পাশ না করে বর্তমান সরকার ফ্যাসিবাদের দিকে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। লয়ার্স কাউন্সিলের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ আইনজীবীদের বাজেট ভাবনা শিরোনামে এই অনুষ্ঠানে বিচার বিভাগীয় প্রশিক্ষণ, বাজেট ব্যবস্থা, আদালতের নথি ডিজিটালাইজেশন, বিচার কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি, বিচার বিভাগীয় সংস্কার ও কর্মদক্ষতা তহবিল গঠন সহ ৯টি সুনির্দিষ্ট প্রস্তাবনা দেন। এর বাইরে পৃথক বিচার বিভাগীয় বাজেট, সুপ্রিম কোর্ট, সচিবালয় প্রতিষ্ঠা, আদালতের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি শহীদুল ইসলাম বলেন, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দেয়া না হলে দেশে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। ৫ দফা দাবি আদায়ে আন্দোলনে নামছেন সরকারিকৃত কলেজের নন ক্যাডার শিক্ষকরা। এই উপলক্ষে সরকারিকৃত কলেজ শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। শিক্ষকরা জানিয়েছেন, ২০১৬ সালে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণের কাজ শুরু হয়েছিল। ২০১৮ সালে সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালার আওতায় এটি কার্যকর হয়েছিল। ইতোমধ্যে ৩৩৫টি কলেজের আওতায় সরকারি করা হয়েছে। কিন্তু এই আত্মীকরণ বিধিমালার কয়েকটি বৈষম্যমূলক ধারার কারণে
16,836 জন শিক্ষক কর্মচারী পেশাগত বৈষম্য ও বঞ্চনার শিকার বলে দাবি করেন বক্তারা। বলেন, নিয়োগ কার্যক্রম স্থবির হওয়ায় শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। হাজিদের 836টির মধ্যে 21টি লাগেজ কাটা পাওয়া যাওয়ার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী কথা বলেন। তিনি জানিয়েছেন, বহন নিষিদ্ধ কোনো পণ্য থাকলে লাগেজ খুলে বা তালা ভেঙে সেগুলো বের করা হয়, কিন্তু সেটি বাংলাদেশে হয়নি। মন্ত্রী আরও জানিয়েছেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠানের সাথে 19 জুলাইয়ের মধ্যে চুক্তি করতে আশাবাদী সরকার। চলতি বছর 16 ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালু হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। বাংলাদেশে ফুটবল প্রেমীদের সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিতে রবি এক্সিয়াটা নিয়ে এসেছে বিশেষ আয়োজন। এবার ফিফা বিশ্বকাপ 2026-এর প্রতিটি ম্যাচ লাইভ দেখা যাবে এই মাই রবি অ্যাপের মাধ্যমে। এর মাধ্যমে ফুটবল প্রেমীরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে তাদের প্রিয় দল ও তারকা খেলোয়াড়দের খেলা উপভোগ করতে পারবেন। আগামী 11 জুন থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026। প্রায় 1.5 মাস ব্যাপী এই আয়োজনের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 19 জুলাই। এবারের আসরে অংশ নিচ্ছে মোট 48টি দল। রবি সব সময় গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল বিনোদন সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ উপলক্ষে বিশেষ উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সাথে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে অনুমোদন দিল শেয়ার হোল্ডাররা। ভার্চুয়ালি অনুষ্ঠিত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির বিশেষ সাধারণ সভায় ডিজিটেক একীভূতকরণ প্রস্তাবনাকে অনুমোদন দেওয়া হয়। সভায় ওয়ালটন হাইটেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস.এম. আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম, উদ্যোক্তা পরিচালক এস.এম. নুরুল আলম রিজভী এবং এস.এম. রেজাউল আলম, পরিচালক এস.এম. মঞ্জুরুল আলম অভি, তাসিনা আফরোজ, রাইসা সিগমা সহ অন্যান্যরাও। এথফেস্ট 2026-এ 2টি নতুন ইলেকট্রিক বাহক উন্মোচন করল আকিজ ভেঞ্চার গ্রুপ। হাতিরঝিলের এমফিথিয়েটারে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড BAWMAT এবং BAWE7 প্রো নামের 2টি অত্যাধুনিক ইলেকট্রনিক ভেহিকেল উন্মোচন করেছে। আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিনের মা মনোয়ারা বেগম আনুষ্ঠানিকভাবে আকিজ ভেঞ্চার এথফেস্ট 2026-এর উদ্বোধন করেন। BAWE7 প্রো এর মূল রাখা হয়েছে 18 লাখ টাকা এবং BAWMAT-এর দাম রাখা হয়েছে 50 লাখ টাকা। BAWE7 প্রো একবার চার্জে 260 কিলোমিটার পথ অতিক্রম করবে, আর BAWM8 550 কিলোমিটার যাবে বলে জানায় কর্তৃপক্ষ। পুঁজিবাজার এখনও খুচরা বিনিয়োগকারীদের ওপর নির্ভরশীল। দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক ভালো কোম্পানির শেয়ার বাজারে আনতে যাবতীয় সংস্কার করে তাদের তালিকাভুক্ত করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন চেয়ারম্যান মাসুদ খান যোগ দিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন। শেয়ার বাজার সংস্কারের অংশ হিসেবে ভবিষ্যতে সরকার কোনো শেয়ারের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দেবে না। যেসব শেয়ারে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সেগুলো তুলে নেওয়া হবে বলে জানায় বিএসসি চেয়ারম্যান। নতুন প্রোডাক্ট হিসেবে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড সুকুকু বন্ড নিয়ে আসা হবে। এছাড়া অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাও দ্রুত সময় করা হবে বলেও আশ্বাস দিয়েছেন নতুন চেয়ারম্যান। এ ছিল এনটিভির রাতের খবরে। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।